হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব 1,25,00,000 টাকার মার্সিডিজ বেঞ্জ স্লিপার বাসের সাথে ঢাকা থেকে চট্টগ্রামে। সেন্ট মার্টিন পরিবহনের এই মার্সিডিজ স্লিপার বাসটা আমার দেখা অন্যতম সেরা একটা স্লিপার বাস। ইন্টেরিয়রের ডেকোরেশনের ক্ষেত্রে আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্লিপার বাস এভার বাংলাদেশ হ্যাজ মেড। পাশাপাশি বাসে ভ্রমণের একটা ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরবো, যেইটা দেখে আপনার মনে হবে আপনি আমার সাথে চলে যাচ্ছেন ঢাকা থেকে চিটাগাংয়ে। তো ঘরে বসে আপনাদের চিটাগাং নিয়ে যাও বলা যায়, দেখা যাক কত মানুষকে নিতে পারি, অর্থাৎ কত বেশি ভিউজ হয়, কত মানুষের সাথে একসাথে চিটাগাং যাওয়া হয়। আমি দেশের যেই প্রান্তেই যাই না কেন, এটা উত্তর হোক দক্ষিণ হোক, কোন থেকে যেন একটা হানি ফেসে আমাদের বাস ওভারটেক করে দিয়ে যায়। চিটাগাংয়ে ট্রাভেল করলে আপনি আর কিছু দেখতে পান না পান, এরকম বড় বড় লরিজ দেখতে পারবেন, যেগুলোর ওভারটেক করার আগে অনেক বেশি ক্যালকুলেশন করতে হয় ড্রাইভারকে যে আসলে যাবে কি যাবে না। যদিও আমাদের বাসটা 100 স্পিডের লক, তবে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 যে বাসটা, এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা বাস, 230 হর্স পাওয়ার ক্যারি করতে পারে। পাশাপাশি বাসটা টার্বো চার্জ, যার কারণে এইটার পিক আপ অনেক বেশি ফাস্ট। আমি যদি পিক আপের দিক থেকে ধরি, 100 থেকে কিন্তু কোনো অংশেই পিছায় নাই বাসটা। সো এই বাসের ট্রাভেলের যেটা মজা, এইটা ভালোই ছিল। রাস্তার টান মানে এরকম না যে আপনার 120-30-এ থাকতে হবে, যে যত আর্লি টান উঠাইতে পারে তার জন্য তাড়াতাড়ি যাওয়াটা আরও বেশি ইজি হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করতেছি সেন্ট মার্টিন পরিবহনের এই মার্সিডিজ বেঞ্জার স্লিপার বাসের সাথে, আর আমার ঢাকা থেকে চিটাং যাওয়ার একটা মোটামুটি এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব। মেইনলি আজকে আমি যাচ্ছিলাম সৌদি আর মার্সিডিজ বেঞ্জের নন এসি বাসের কভারেজ। সকালে যখন আমি সায়দাবাদ পৌঁছাই তখন দেখি যে সেন্ট মার্টিন পরিবহনের এই মার্সিডিজ স্লিপার বাসটা, নর্মালি এই বাসটা রাতের বেলায় ছাড়লেও আজকে এই বাসটা আমি দিনে পাই, এবং এই বাসটাকে দেখার পর আমি অন্য সব কিছু বাদ দিয়ে এই বাসে উঠে পড়ি। বাসের টিকিটের প্রাইস হচ্ছে, যেহেতু রাস্তার থেকে উঠছিলাম এই জন্য একটু কমই ছিল, গাড়ি ছাড়ার আগ মুহূর্তে উঠছি। আর বেঞ্চের একটা লোগো আপনি দেখতেছেন। এই বাসে যেটা এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে, সেটা কিন্তু বাসের সামনের চাকা পিছনের চাকা দুইটা চাকাতেই আছে। আর এই এয়ারব্যাগ থাকার কারণে বাসগুলোতে কিন্তু ঝাঁকি অনেকটাই কম অনুভব হবে। সামনে আপনারা SRT-এর অরিজিনাল লাইট দেখতেছেন। 16তেই সেই বাসটা 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, 16 টন ক্যারি করতে পারে, এবং বাংলাদেশের মার্কেটে প্রচুর আসলে আগে যাচ্ছে এই বাসটা, প্রচুর হাইপ তুলেছে। বর্তমানে বড় বড় কোম্পানি যারা আছে সবাই কিন্তু নন এসি বলেন এসি বলেন সব কিছুর জন্য এই মার্সিডিজ বেঞ্জের সিরিজটাকেই বেশিরভাগ সিলেক্ট করতেছে। যেমনটা আমি বললাম যে সৌদি আর কিন্তু মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 যে নন এসি বাসটা, সেটা কভার করতে গেছিলাম। বাসের ভিতরে ঢুকলে আপনার মনে হবে এটা বাংলাদেশের কোনো বাস না, বিদেশি বাসের একটা প্রিমিয়ামনেসের ভাব আপনি এই বাসে পাবেন। কারণ ইন্টেরিয়রের যেটা ডেকোরেশন, এটা হচ্ছে ফুললি ফাইবার দিয়ে করা। ফাইবার দিয়ে করার পাশাপাশি অ্যাস্থেটিক একটা লাইটিং ডেকোরেশন এখানে দেওয়া হয়েছে। সবগুলো বেডের সাথেই কিন্তু আপনারা যে ব্যাকরেস্ট আছে সেটা পাবেন, সেখানে মার্সিডিজ বেঞ্জের লোগো আছে, ট্যাগ আছে, যেটা বাসকে আরও প্রিমিয়াম করে তুলেছে বলে আমি মনে করব। কালার কম্বিনেশন এবং ফাইবারের এই ডিজাইনের কারণেই অন্যান্য স্লিপার বাসের চেয়ে এই স্লিপার বাসটাকে আমার কাছে মাচ মোর প্রিমিয়াম এবং মাচ মোর ডেকোরেটেড মনে হয়েছে। কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। তো এই যে সিম্পল ডিজাইনটা, এইটাই আসলে এই বাসের প্রিমিয়ামনেসকে আরও ভালোভাবে ফুটায় তুলছে আমি মনে করি। অনেক স্লিপার বাসে আমরা এরকম দেখি যে অনেক বেশি লাইটিং আছে এক্সেট্রা, তবে এই যে অ্যাশ কালারের সাথে যে একটা গোল্ডেনের একটা ভাইব এখানে দেওয়া হয়েছে লাইটিংয়ের ভিতরে, সেটাই আসলে এই বাসটাকে অন্যান্য অনেকগুলো স্লিপার বাসের চেয়ে আলাদা করেছে। করিডোরে আপনারা সিসিটিভি ক্যামেরা দেখবেন, তো এটা নিয়ে কোনো ভয় নেই, কারণ এটা করিডোর পর্যন্ত, এটা কিন্তু আপনার বেডের ভিতরে আসবে না। এবং যেসব মালপাতি ইউজ করা হয়েছে, সত্যি বাংলা মানে খাঁটি বাংলায় বললে সবগুলোই হচ্ছে দামি। আপনারা অনেক জিনিস এরকম পাবেন যেগুলো সস্তা, যেরকম আমরা হচ্ছে যেই এসি কন্ট্রোলারটা ইউজ করি বা যেই পোর্টটা ইউজ করি, এইটার ভিতরে অনেক ভ্যারিয়েশন আছে। এগুলো 1300 টাকারও আছে, আবার 6000, 7000, 10,000 টাকারও আছে। তো ভালো কোয়ালিটির জিনিসপত্রই কিন্তু এই বাসে ইউজ করা হয়েছে। আর যেটা আসলে প্রকাশই পাচ্ছে ভিডিওতে, এটা নিয়ে আসলে আমার নতুন করে কোনো কিছু বলতে হচ্ছে না। জার্নির প্রথম কিছু সময় আমি আমার কেবিনেই অবস্থান করি, এবং স্লিপারে উঠলে আপনারা যেরকম ভিউ পান সেটাই দেখানোর চেষ্টা করি, কারণ এই সাইড ভিউ বাদে কিন্তু আমরা কোনো কিছুই পাই না। তবে স্লিপারের গ্লাসটা যেহেতু বড়, কোনো সেপারেশন নাই, ডিভাইডার নাই, তো এখানে অনেক ক্লিয়ার ভিউ পাওয়া যায়, মানে পুরোপুরি শুয়ে শুয়ে আপনি রাস্তাটা পুরো এনজয় করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি এই বাসে ভালো পাবেন, সেটা হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট বেডের অ্যাপ্লাই করা হয়েছে। কার্ভ বেডে যেটা হয় যে লং জার্নির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, তবে ফ্ল্যাট বেডে আপনি কিছুটা বাসার মতো ফিলই পাবেন। এই যে এসি কন্ট্রোলারটার কথা আমি বলতেছিলাম, এটা কিন্তু বেশ দামি এসি কন্ট্রোলার। লাইট এক্সেট্রা যেগুলো দিচ্ছে এগুলোও বেশ দামি। আর পিছনে আপনারা যে চার্জিং পোর্ট দেখতেছেন বা যা কিছু দেখতেছেন, সবগুলোই হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্টের অ্যাপ্লাই করা হয়েছে। মার্সিডিজ বেঞ্জের একটা লোগো কিন্তু আপনারা এখানে দেখতেছেন, মার্সিডিজ বেঞ্জের ট্যাগ দেখতেছেন, সুপারভাইজারকে কল করার মতো একটা অপশন রয়েছে। চার্জিং পোর্টটা প্রথম দিকে দেওয়া হয়েছিল না, কুমিল্লার হোটেল ব্রেকের পরে আসলে চার্জিং পোর্টের কানেকশনটা দিছিল। মার্সিডিজ বেঞ্জের এই বাসটা অন্যান্য জাপানি বাসের চেয়ে একটু লম্বা, 12 মিটার হওয়ার কারণে এইখানে লেগ স্পেস ভালো পাওয়া যায়, এবং সিটের যেটা আপনি বা বেডের যেটা আপনি স্পেস দেখতেছেন, এটা 6 ফুট পর্যন্ত দেওয়া আছে। তো যে কোনো কেউ আসলে ইজিলি এখানে সেটেড হয়ে যাবে।
এই ছিল মোটামুটি ইন্টেরিয়র ভিউ। এখন সামনের ভিউটা আপনাদের দেখাই এবং জার্নির একটা প্রপার ফিল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার যাওয়ার কথা ছিল সৌদিয়াতে, যেহেতু সৌদিয়ার কভারে আমি যাচ্ছি, তবে সেন্ট মার্টিন পরিবহনের এই মার্সিডিজ স্লিপারটা দেখার পর এটার লোভ আমি সামলাইতে পারি নাই। বাসের যেটা এক্সিলারেশন সেটা বেশ ভালো ছিল। প্রথমেই আমি ভিডিওর ইন্ট্রোতে বলছি যে মার্সিডিজের এক্সিলারেশন খুব ভালো, ব্রেকিং সিস্টেমও ভালো, যেহেতু আপনার রিটার্ডারের সুবিধা রয়েছে, চাকার উপরও প্রেশার অনেকটা কম যায়, মালিকদের জন্য এটা ভালো। আমরা যে খুব বেশি আহামরি স্পিডে যাচ্ছিলাম এইরকম না, তবে 70-80 ধরে রেগুলার যাচ্ছিলাম, যেটা আপনি চিটাং বলেন বা উত্তরবঙ্গ বলেন, যে কোনো রাস্তায় যদি আপনি অন এভারেজ 70-80 ধরে যাইতে পারেন, আপনার যদি বারবার ব্রেক করতে না হয়, তাহলে আপনি যথাসময়ে কিংবা যথাসময়ের আগেও পৌঁছাতে পারবেন। বাসের টান যেটা, এইটা কিন্তু কতক্ষণ বাসটা 120-30 ধরে চলতেছে এইটার উপর ডিপেন্ড করে না, বা 130 উঠাইতে পারছে নাকি এইটার উপর ডিপেন্ড করে না। বাসটা 70-80 ধরে নির্বিচ্ছিন্নভাবে চলতে পারতেছে নাকি এইটার উপরে কিন্তু আপনার পৌঁছানোর সময়টা ডিপেন্ড করে। আমার একটু তাড়া ছিল, 3:30-4টার ভিতর আমার পৌঁছানোর দরকার ছিল, তো 11টার সময় আমি বাসে উঠি। প্রথম দিকে বাসটা একটু লেট করে, বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রী নেয়, তারপর 12টার থেকে মোটামুটি আমরা বেশ ভালো স্পিডেই চলতে থাকি, একটা স্মুথ স্পিডে চলতে থাকি। আমাদের ড্রাইভার সাহেব অনেক বেশি রিল্যাক্সে ড্রাইভ করতেছেন, এইটা দেখে আসলে খুব শান্তি লাগে যখন দেখি যে ড্রাইভার অনেক বেশি কনফিডেন্ট। আমি যখন ব্লগ করি একটা জিনিস নিয়ে সবসময় প্যারা ফেস করতে হয়, সেটা হচ্ছে যখন ক্যামেরা ধরি অনেক ড্রাইভার মনে করে যে নিজের জাত চেনানোর আজকেই একটা দিন, আজকে আমি জানাবো সবাইরা যে আজকে আমি কী জিনিস, তো উল্টাপাল্টা টানাটানি শুরু করে, কিংবা উল্টাপাল্টা টানাটানি বলবো না, যেহেতু তার রেঞ্জ ভালো, বাংলাদেশের ম্যাক্সিমাম ড্রাইভারের ড্রাইভিং স্কিল ভালো, তো সে তার স্কিল অনুযায়ী সর্বোচ্চ টানার চেষ্টা করে। এই জিনিসটা করলে যে মানে আমরাও বিপদে পড়ি একটা টাইমে, আর যে ড্রাইভার এই কাজগুলো করে কোম্পানি থেকেও কিন্তু তার প্রতি একটা ওয়ার্নিং চলে আসে। তো আমরা কোনো সময় ওভার স্পিডিং করি না, বা করতেও ড্রাইভারকে উৎসাহ করি না। যখন ভিডিও করতে থাকি ড্রাইভাররা সেটাকে অটো একটা মানে নিজেকে প্রমাণ করার দিন বলে মনে করে। তো এই ক্ষেত্রে এরকম ছিল না, এটা দেখে ভালো লাগতেছিল যে মোটামুটি তিনি আগে যেরকম চালাচ্ছিল, আমি ক্যামেরা ওপেন করার পরও একইভাবেই চালাচ্ছিল, তার ভিতরে কোনো পরিবর্তন আসেনি। মার্সিডিজের থেকে টার্বোর একটা খুব সুন্দর সাউন্ড আসে, যেটা বেশ ভালো লাগে, মনে হয় যে প্লেনের ভিতরে বসে আছি। যখন ভিতরে থাকা যায় বেডের, তখন এই সাউন্ডটা আরও সুন্দরভাবে শ্রুতি মধুরভাবে আসে। আমার কাছে তো শ্রুতি মধুর লাগে, যেহেতু আমার ভিতরে একটু মেকানিক ইমোশন আছে। তো আমার মনে হয় যে সবার কাছে এটা ভালো লাগে, কারণ টার্বোর সাউন্ড যেটা, সেটা কিছুটা প্লেনের মতোই আসতে থাকে আর কি, শু শু করে। N1 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 1-এ যখন আপনি ট্রাভেল করবেন, আপনি দেখবেন যে এরকম অনেক গাছ আছে যেটার সাথে ফুল ধরে আছে। সামনে এই সিনগুলো আরও বেশি পাবো, তবে এর কারণে রাস্তার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। সামনে বসে ট্রাভেল করলে, নন এসিতে ট্রাভেল করলে এই সিনগুলো আপনারা আরও ভালো এনজয় করতে পারবেন।
আমার কারণ আছে। আমি মনে করেন গাড়ি ওনারা গাবতলি কেউ ঢুকাইতে পারে না, যে 90-95 চালাবো মানে স্পিড চালালে লাভ কি। বেলা 1টার দিকে আমরা পৌঁছে যাই কুমিল্লায়। সেখানে আমাদের হোটেল বিরতি দেওয়া হয় 30 মিনিটের জন্য। হোটেল বিরতির ভিতরে বাসের এক্সটেরিয়রটা আপনাদের একটু দেখে আসি। সো এটা হচ্ছে বাসের ব্যাক ভিউ। ব্যাক ভিউটাই বেশি ভালো লাগছে আমার কাছে ফ্রন্ট ভিউ হচ্ছে। কালার কম্বিনেশনের কারণে ব্যাকের সৌন্দর্য আরও বাড়ছে। সেন্ট মার্টিন পরিবহনের একটা ট্যাগ দেখতেছেন। এইখানে যে এলইডি লাইটটা দিচ্ছে এটা কিন্তু একটা আছে নকল, মানে বাংলাদেশি মেড, আর একটা আছে অরিজিনাল আর কি, যেটা ইম্পোর্ট হয়ে আসে। এটা হচ্ছে অরিজিনালটা। এটার প্রাইস পড়ে প্রায় 13 থেকে 15,000 টাকার মতো। মার্সিডিজ বেঞ্জের একটা লোগো আপনারা দেখতেছেন। এইখানে হচ্ছে যেই আপনার কালারটা দিচ্ছে এটা কিছুটা একটা গোল্ড টাইপ ফিনিশিং মনে হইতেছে। আর এই কালার কম্বিনেশনের কারণেই বাসের ব্যাকের সৌন্দর্য আরও বাড়ছে বলে আমি মনে করি। ওভারঅল ব্যাক ভিউ অফ দ্য বাস ইজ ভেরি গুড। আমি মনে করি যে ব্যাকের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট বাস। লাক্সানা SR3 এর যেটা টেল লাইট সেটা ইউজ করছে অরিজিনালটা। এই টেল লাইট হেডলাইট মিলে সর্বমোট প্রায় 1.5 লাখ টাকার মতো সেট আপে এখানে আসে। আর AMGর একটা ট্যাগ দেখতেছেন। অনেকে আসলে এটা নিয়ে ট্রল করেন যে AMG কী জিনিস আর এটা কী জিনিস। দেখেন ভাই, দুইটা একই জিনিস। ওটাও মার্সিডিজ, এটাও মার্সিডিজ। এটার যদি আপনি কিস্তিতে নেন তাহলে এটার প্রাইস পড়ে যায় 85 লাখ টাকার মতো। চেইসার প্রাইস বডিতে আরও প্রায় 40 লাখ টাকার মতো স্পেন্ড হয়ে যায়। তো ওভারঅল 1,25 লাখ টাকার দাম তো এটারও পড়ে যায়। AMGর প্রাইস অফিসিয়ালি ডলারে ধরতে গেলে $1,06,000 মতো, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,27-28 লাখ টাকার মতো। তো কাইন্ড অফ একই প্রাইস আর কি। তো AMGর ট্যাগ তো এখানে ট্রল করার মতো কিছু নাই বলে আমার মনে হয়। বাসের লেংথটা 12 মিটার হওয়ার কারণে এটা কিন্তু একটা হিউজ বাস। সিঙ্গেল ডেকের বাস হলেও এইটা মানে খুব একটা উঁচু করে নাই, ফুল স্লিপার বাস যেহেতু। তবে বাসের লেংথ যেটা এটা কিন্তু বেশ ভালোই বড়। 12 মিটার বাস। আর সেন্ট মার্টিন পরিবহনের যেটা ফার্স্টে ব্যানার পেইন্ট ছিল একই পেইন্ট আপনারা এই বাসে দেখবেন। কালার কম্বিনেশনের কারণে আসলে বাসের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমি যেটা বলবো, মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ দেওয়া আছে মাঝখানে, সেন্ট মার্টিন পরিবহনের একটা ট্যাগ দেওয়া আছে। আর এইটা হচ্ছে SR3 এর যে ডেকোরেশনটা, সেই শেপটাকে অনুসরণ করে আসলে এই বাসটাকে তৈরি করা হয়েছে। লাক্সানা SR3 যখন বের হয়েছে তখন এইটার কপি বাংলাদেশে প্রথম দিকেই করা শুরু হয়ে যায়। প্রথম দিকে লেল্যান্ডের উপরে করা হলো, বর্তমানে কিন্তু এটা মার্সিডিজের উপরেও করা হচ্ছে। বাসের ফ্রন্ট ভিউয়ের কথায় আসলে আমি যেরকম বললাম যে এটা হচ্ছে লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইট। এই হেডলাইট আর টেল লাইট মিলে ওভারঅল সেট আপ প্রাইস পড়ে 1.5 লাখ টাকার মতো। বাসের হেডলাইট কিন্তু 10-20 হাজার টাকায়ও পাওয়া যায়। আপনি যদি সিম্পল বাংলা লাইট দেন, হেডলাইট টেল লাইট মিলে আপনার 15,000 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়। তবে বাসের সৌন্দর্য বাড়ানোর জন্যই আসলে এই ইম্পোর্টেড হেডলাইটটা ইউজ করা হয়েছে। সাধারণত ইন্দোনেশিয়ায় এই হেডলাইটটা ইউজ করা হয়। এই যে হেডলাইটটা, এইটা জল অবস্থায় আরও সুন্দর লাগে। রাতের ভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। মার্সিডিজ বেঞ্জের একটা ট্যাগ দেখতেছেন, সামনে এখানে কিছু গ্যাপ দেখতেছেন যাতে বাতাসটা ফ্লো করতে পারে রেডিয়েটর পর্যন্ত। ইঞ্জিন সামনে থাকার কারণে এই গ্যাপটা দেওয়া নেসেসারি। তাছাড়া এটা যদি ফুল একটা ব্লকড ফ্রন্ট হইতো তাহলে বাসের সৌন্দর্য আরও বাড়তো বলা যায়। সো মোটামুটি বাসের 3D লুক এইটাই। SR3 শেপকে অনুসরণ করে বাসটাকে তৈরি করা হয়েছে। সিমিলার বডি ডিজাইনের আরও একটা বাস সেখানে ছিল, হামজা এক্সপ্রেসের। আপনি দেখতেছেন আমাদের হোটেল ব্রেকটা যদিও 20 থেকে 25 মিনিট হওয়ার কথা, তবে এটা গড়ায় প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে যায়। এইখানে KK ট্রাভেলসের বাস ছিল, শ্যামলির বাস ছিল। রাতের বেলায় এখানে অনেক বেশি বাস থাকে। আমি রাতে যখন আসি তখন খেয়াল করি যে একদম বাস রাখার মতো জায়গা পাওয়া যায় না। অনেকদিন পর N1-এ আসছি, তো সব কিছু ভালোই লাগতেছিল। অনেকদিন পর N1 বা ন্যাশনাল হাইওয়ে 1-এর দিকে আসলাম, তো কুমিল্লার দিকে এসে বেশ ভালোই লাগতেছিল। দিনের বেলা ট্রাভেল এই জন্যই করতেছি যে ডে ভিউয়ের ব্লগটা আরও ভালো হয় রাতের চেয়ে। নোয়াখালী আমাদের সামনে দিয়ে বের হয়ে গেল KK ট্রাভেলসের বাসটা, তার পিছে পিছে আমরা বের হয়ে যাব এখন।
যেরকম দেখতেছিলেন যে আমাদের স্পিড কিন্তু খুব একটা খারাপ না, তবে তারপরও একটা হানিফের বাস আমাদের ওভারটেক দিয়ে চলে যায়। এইটা সবসময় হয় যে আমি দেশের যেই প্রান্তেই ট্রাভেল করি, উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক যেই বঙ্গই হোক, কোনো না কোনোভাবে একটা হানিফ এসে আমাদের ওভারটেক দিয়েই যায়। এইখানের পার্টের রাস্তাটা পুরোপুরি সেপারেট করা, ওয়ান ওয়ে রাস্তা এইদিকে, আর অনেক বেশি আপনারা বিলবোর্ড দেখতেছেন, 1 মিনিট পর পরই বিলবোর্ড দেখতেছেন। ওই পারে দিয়ে আবার অন্য ওয়ের রাস্তা, এই কারণে যানজট অনেক কম থাকে দিনের বেলায়, স্পেশালি রাতের বেলায় যানজট থাকে N1-এ। ট্রাকের প্রেশার বেড়ে যায়, এরপর লং রুটের গাড়ি অনেক আসে, যেহেতু কক্সবাজার চিটাগাংটা সবারই যাওয়া হয়, সব প্রান্ত থেকে এই দিকের যাত্রী বেশি, এই জন্য রাতের বেলা এখানে আপনি দেশের প্রায় 64 জেলার বাসই দেখতে পারবেন। এক এক জেলা থেকে এক এক রকমের বাস আসে। উত্তরবঙ্গের অনেকগুলো ট্রিপ আসে, হানিফেরই প্রায় 22 থেকে 25টা লংয়ের ট্রিপ চলে ডেইলি চিটাগাংয়ে, এবং কক্সে তো আরও বেশি। শ্যামলিরও বেশ কয়েকটা কক্সবাজারের ট্রিপ আপনি দেখতে পারবেন রাতের বেলায়। তো দিনের N1-এর চিত্র আর রাতের N1-এর চিত্র অনেক আলাদা। গাছগুলো যে শুয়ে আছে দুই পাশ দিয়ে, এইটার কারণে হচ্ছে রাস্তাটা আরও বেশি ঢাকা থাকে, আরও বেশি সুন্দর থাকে। যতদিন পর্যন্ত হাইওয়ের পাশে গাছগাছালি থাকবে ততদিন পর্যন্ত রাস্তা ভালোই থাকে। তবে বর্তমানে ওভারপাসগুলো হওয়ার কারণে উত্তরবঙ্গের রাস্তায় আমরা কিন্তু এই সিনগুলো আর দেখি না, যে দুই দিকে গাছগুলো ঢেলে শুয়ে আছে তার নিচে দিয়ে যাওয়া, ওই সিনটা মনে হয় না আমরা আর পাবো। উত্তরবঙ্গ পুরাটাই এখন কাইন্ড অফ একটা এক্সপ্রেস ওয়ের মতো হয়ে গেছে। কিন্তু N1-এর ব্যাপার আলাদা, ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে এই টাইপ একটা ফিল আপনি পাবেন যখনই হচ্ছে আমি এই গাছগুলো দেখি, আমার মুখ থেকে এই গান চলে আসে। আর সবসময় হচ্ছে আপনি এই সিজনে দেখবেন, বসন্তকালে দেখবেন যে খুব সুন্দর কিন্তু ফুল ফুটে থাকে দুই পাশ ধরে এই রাস্তার। এইটা দেখে ট্রাভেল করলে এমনি মন ভালো হয়ে যায়। সুপারভাইজার সাহেবকে একটু প্যারা দিয়ে ভিতরে পাঠিয়ে দিছি। আমি আছি, ড্রাইভার সাহেব আছেন এবং হেল্পার সাহেব আছেন। সবার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। স্টাফদের সাথে যখন গল্প করতে করতে ট্রাভেল করি, সেটা সবসময় আমার কাছে ভালো লাগে। মানে আমার কাছে ওই সিটে শুয়ে শুয়ে ট্রাভেল করার চেয়ে এইখানে বসে সবার সাথে গল্প করে ট্রাভেল করা এটা বেশি ভালো লাগে। কক্সবাজার যাওয়ার পর এখন এসি পড়, গতকাল এসি পড়, এখন মিস্ত্রি দেখালাম, এখন বলতেছি এইটা নেবো, অটো চলে গেছে, এখন 3টা নেয় আমার একসাথে শেষ। মেন আর সো সিম্পল কথাটা 100% সঠিক। কারণ ভিডিও যখন আমি করতেছিলাম, ট্রাকে দেখতেছিলাম যে ভিডিও করতেছে, তো আমি তারা ভিডিও করতেছিলাম, সে আমার ভিডিও করতেছিল, সে আসতেছিল আমার দেখা, আমি আসতেছিলাম তার দেখা, দুইজনই খুশি। আমাদের খুশি হইতে খুব বেশি একটা আসলে কোনো কিছুর দরকার হয় না। সামনে ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের যে সাইনবোর্ডটা দিচ্ছে ওটা গাছের ভিতর হারায় গেছে, তো বোঝাই যাচ্ছে না। সামনে এসে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে এটা ঝুঁকিপূর্ণ জায়গা। নোয়াখালী থেকে যে বাসগুলো আসে সেগুলো হয়তো এইখান দিয়েই ঢোকে, বাস দেখতেছেন, ট্রাক দেখতেছেন, এখান থেকে ইউটার্ন নেয়। আর সামনে আমাদের একটা শাহির হিনো ওয়ানজে বাস আসে, সেই বাসের সাথে সাথে আমরা চিটাগাং পর্যন্ত যাই। বলতে গেলে শাহি, জোনাকি এই দুইটা বাসই আমাদের সামনে এসে পড়ে। দুপুর 1:45-এ আমরা হোটেল থেকে ছাড়ি এবং তার আধা ঘন্টা পরেই আমরা ফেনী চলে আসি। ফেনী মহিপাল দিয়ে আমরা ডাইরেক্ট ফেনী থেকে বের হয়ে যাব। বাম পাশে আপনারা বেশ কয়েকটা স্টার লাইনার বাস দেখতেছেন। স্টার লাইনের পাশাপাশি ফেনী লাইন নামে হয়তো নতুন একটা কোম্পানি উদ্বোধন হতে চলছে। ফেনীর থেকে অনেকেই মেসেজ করেন যে ভাই এটা কি আসলেই আসবে নাকি। আমি যতটুকু জানি এটা আসার কথা। শাহির পিছে পিছে আমরা এখন মহিপাল ফ্লাইওভার দিয়ে ফেনী থেকে বের হয়ে যাব এবং চট্টগ্রামের কাছাকাছি যাব। চট্টগ্রামে এখানে আমি নামবো না, আমি নামবো বায়াজিৎ লিংক রোডে। চলেন বাসটা একটু টানাই, মানে ড্রাইভার সাহেব না টানুক, আমি একটু টানাই, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। মাঝে মধ্যে কিছু জায়গা আমি করে দিছি।
কারণ অনেকের ক্ষেত্রে আসলে এরকম টাইম তারা পায় না, তো অনেকে আবার স্লো জার্নি দেখতে পছন্দ করে বা রিয়েল স্পিডে দেখতে পছন্দ করে, এবং কেউ কেউ আবার দেখা যায় যে একটানা 30-40 মিনিট দেখার মতো সুযোগ পায় না, এই জন্যে দুইটা মিলাই আসলে করা। তো ম্যাক্সিমাম পার্ট আমি যেটা অরিজিনাল ড্রাইভিং সেটাই রাখি, তবে যেসব পার্টে দেখি যে ড্রাইভাররা কিছু সেন্সিটিভ কথা বলতেছে যেটা হয়তো আমার ভিডিওতে তুলে ধরা ঠিক হবে না, তো সেই পার্টগুলোতে আমি অরিজিনাল সাউন্ডটা কমিয়ে দিয়ে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে কিংবা সাথে মিউজিক দিয়ে একটু আলাদাভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করি আর কি। সামনে একটা ভালো বাস থাকলে যে সুবিধাটা হয় যে ওই বাসটাই পুরো রাস্তা ক্লিয়ার করে দেয়, মানে ট্রাককে হর্ন টর্ন দিয়ে চাপায় টাপায় কোন লেনে ঢুকলে আগে যাওয়া যাবে, কোন ট্রাকটা স্লো যাচ্ছে, কোন ট্রাকটা ফাস্ট যাচ্ছে, সেগুলো মেজার করে ওই রাস্তা ক্লিয়ার করে দেয়। তো ওর বাম্পারে পিছে পিছে রিল্যাক্সে চলা, প্যারা আসলে আমাদের ড্রাইভারের নিতে হয় না, কারণ সামনের ড্রাইভারই প্যারা নিয়ে রাস্তা ক্লিয়ার করে কোন গ্যাপ দিয়ে ঢুকলে ভালো হবে এগুলো সেই মেজার করে দেয়, আর আমরা জাস্ট পিছে পিছে চলি। তো শাহির বাসটা সামনে থাকে আমাদের জন্য ভালোই হইতেছিল, তবে পরে ড্রাইভার মনে করলো যে না, এটা সামনে থাকার চেয়ে আমরাই সামনে যাই, তো তখন হচ্ছে আমরা এই বাসটাকে ওভারটেক করি। তবে এই বাসটাকে ওভারটেক করার আবার একটু পরে এই বাসটা আমাদের ওভারটেক করে দেয়, যেহেতু এটা ওয়ান যে বাস 140 পর্যন্ত স্পিড তুলতে পারে, আর আমাদের মার্সিডিজটা 100 পর্যন্ত স্পিড লক, এবং আমাদের 100-র উপরে উঠানোর ইচ্ছাও নেই, স্লিপার বাস যেহেতু, তো এরকম আসলে স্পিডিং করার ইচ্ছা নেই। পাশাপাশি সেন্ট মার্টিন পরিবহন স্পিডিংয়ের ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল, ওরা 80-র উপরে উঠলেই হচ্ছে ফোন দিয়ে দেয় যে ক্যান স্পিড এত বেশি উঠছে। তো এইসব দিক থেকে আমি মনে করবো যে এই বাসটা মাচ মোর সেফ। আপনি যখন ছোটোবেলায়, কথা আলাদা, ছোটোবেলায় ভাবতাম যে যেই বাসের স্পিড যত বেশি ওঠে সেই বাস তত ভালো, আর বড় হয় মনে হয় যে সামহাও পৌঁছাইলেই হলো ঠিকঠাক ইনশাল্লাহ। পরিবহন দেখলেই ওদের ডাইনের থেকে বামে, বামের থেকে যেতে এই রায়গড়ে যেতে হবে, ফ্রি রাস্তা, ওখান ছেড়ে যে যা সমস্যা কি? লুকিং গ্লাস দেখলে ওর মনে পড়ে। হ্যাঁ, বাসাওয়ালা চাপাচাপি করলো, সব বাসাওয়ালা ওরা আবার একদম রোবটের মতো গাড়ি চালায় ভাই, 23 ঘন্টা 24 ঘন্টা, এই জীবন কঠিন। আমি ইন্ডিয়া যখন গেছিলাম ট্রাকের সাথে প্রায় টানা 18 ঘন্টা গাড়ি চালাইলো, একটা চাপ রেখেও দাঁড়ায় না, গাড়ির ভিতরেই চানাচুর বিস্কিট এগুলো রাখে, সব কিছু গাড়ি 1 মিনিটের জন্য গাড়ি থামে না। লরি ওদের বড়, তো এই যে শোয়া টোয়ার জায়গা টায়গা আছে, হ্যাঁ, তোর তো আবার ওভারঅল ট্রাকেরই বেশি পুরা ইন্ডিয়া, হ্যাঁ, দেশ বড়, রুট বড়, ওদের সব কিছুই বড় বেশি। হ্যাঁ ওদের সুবিধা আছে ভাই, ওদের দেশে টাকা ইনকাম করলে ওই অনেক। চলতেছে তো চলতেইছে, ওয়াশরুমের ব্রেক মনে করেন হালকা 1 মিনিট নাইমেই তো, কখন ওয়াশরুমের ব্রেক দিচ্ছে আমি বুঝিও নেই, ঘুমাই গেছিলাম ওখানে। আমরা তো বাংলাদেশে হাইয়েস্ট 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, এর বেশি তো আর না। তারপর তো চলাচল করেন লাক্সারি গাড়ি, হ্যাঁ এসিতে চলি, এসি ছাড়া তো চলাচল করেন না। ড্রাইভার সাহেবের এটার অ্যান্সার আমি বলতে নিছিলাম যে আরে ভাই আমি রাস্তার থেকে পোকে উঠে যাই, পরে ভাবলাম যে না থাক, বেশি ফ্রি হওয়ার দরকার নেই, বেশি বললে নিজের রেসপেক্ট কমে যেতে পারে, এই জন্য আর তেমন কিছু বলি নাই। তবে এখন এমন একটা অবস্থা আসছে যে সবাই এসিতে ট্রাভেল করে, ইভেন যারা মানে একটু কম ইনকাম করে তারাও ভাবে যে 100 টাকার জন্য আমি নন এসিতে কেন যাব। আর বর্তমানে নন এসি এসির ভাড়া প্রায় একই রকম হয়ে গেছে ডিজেলের প্রাইস বাড়ার কারণে। আপনি দেখবেন যে পাবনায় 500 টাকায় এসি, 600 টাকায় স্লিপার, এরপর বিজনেস ক্লাস, স্ক্যানিয়া, সব কিছুই। তো সবাই ভাবে যে 500 টাকা দিয়ে যাওয়ার চেয়ে 100 টাকা বাড়ায় এসিতেই চলে যায়। আর বাংলাদেশে ডে বাই ডে যেরকম গরম পড়তেছে, নন এসির চেয়ে এসির ডিমান্ডই বাড়তেছে। আর এটার প্রভাব আপনি পরিবহন জগতের ক্ষেত্রে দেখবেনও। আগে 100টা বাস বের হইলে এটার ভিতর 90টাই নন এসি ছিল। এখন আপনি যদি দেখেন যে 100টা বাস বের হচ্ছে, এর ভিতর আপনি দেখবেন যে 70টাই এসি আর 30টা নন এসি, এই টাইপ অবস্থা।
শাহের এই বাউলিটা দেখার মতো ছিল, আর পিছনে হচ্ছে ওই পর্দা উঠতেছিল, ওইটা দেখলে বাসটা আরো অ্যাগ্রেসিভ লাগে। ছোটবেলায় নন এসি বাসে যাইতাম, দেখতাম যে পর্দা মাঝে মধ্যে কুত্তার মতো উঠতেছে রাস্তা দিয়ে যখন বাস টানা শুরু করে। অনেকক্ষণ শাহির পিছনে থাকার পর সামনে একটা জোনাকি দেখলাম। শাহি আর জোনাকি হচ্ছে মেবি প্রতিদ্বন্দ্বী, ব্রাজিল আর্জেন্টিনার মতো, মানে একই রুটের অপারেটর। জোনাকিটা হয়তো প্রাইভেটে এরকম প্রেশার দিছে যে প্রাইভেট ভয়ে একদম সার্ভিস লেনেই নামায় দিছে ফিল্ডারটা, আর ওইটা সামনে দিয়ে বাউলি দিয়ে বের হয়েছে। এটা করা ঠিক না, ছোট গাড়ির প্রতি একটু রেসপেক্টফুল থাকা উচিত। বড় গাড়িগুলো মাঝে মধ্যে নিজেরা এরকম বস মনে করে যে ছোট গাড়িরা গোনেই না, বিশেষ করে সিএনজি বলেন বা বাইকগুলো বলেন, এগুলোর খুব একটা করে না। আবার মাঝে মধ্যে এই সিএনজি বাইক এমন এমন কাজ করে ফেলে যার কারণে পুরো একটা বড় বাসে উল্টে যায়, মানে ওই একজনের বাঁচাইতে নিয়ে 40 জনের যান বিপদে ফালায় দিতে হয় আর কি। যার পিছনেই যাচ্ছিলাম সেই দেখে একটু পরে হোটেলে ঢুকে যাচ্ছিল। কথা বলতে বলতে চলে আসলাম বারোয়ার হাট, যেখান থেকে খাগড়াছড়ির রাস্তাটা আলাদা হয়ে যায়। বাম দিক দিয়ে খাগড়াছড়ি ঢোকার রাস্তা। অনেকদিন হলো খাগড়াছড়ি বা পাহাড়ি রাস্তায় যাই না, ইনশাল্লাহ পাহাড়ি রাস্তারও একটা ব্লগ দেখানোর চেষ্টা করব। ডান দিকে শ্যামলের হাইগার স্লিপার বাস। স্লিপারের ক্ষেত্রে হাইগারের চেসিসটাও খুব বেশি ভালো একটা চেসিস ছিল। এইখানে এসে একটা বাসটা দেখে আমি অনেক বেশি শক হয়েছি। এটা হচ্ছে গরিবুল্লাহ শাহের বাস। তবে কে বলবে গরিব ভাই? পিছনে দেখেন যে গ্লাসের ব্যাগ দিয়েছে, টেল লাইটটা খুব সুন্দর করছে। একটুকু একটা বাস্তবে এটার ব্যাগ ডিজাইন দেখলে আপনার মনে হবে যে ইন্দোনেশিয়ার থেকে কাজ করে আনছে। তো প্রতিভা সব জায়গায় আছে কম বেশি। বাস শুরু হইতে শেষ হয়ে গেছে। সামনে ইউটার্নটা দেখে আমার কাছে খুব ভয় লাগে। এখানে মেবি একটা সিএনজি পুড়ে গেছিল, সেটা দেখার পর থেকে আমার এই বায়েজিদ লিংক রোডের এই ইউটার্নটা একটু ভয় লাগে। আর আমি চলে আসছি, আমার জার্নি শেষ। আলহামদুলিল্লাহ খুবই ভালো জার্নি ছিল। ড্রাইভার সাহেব খুবই সাপোর্টিভ ছিল
হেল্পার সাহেবও বেশ সাপোর্টিভ ছিল। এই দুজনের সাথে গল্প করতে করতে আসলে পুরো রাস্তা কখন শেষ হয়ে গেছে বুঝি নাই। আর যেরকম আমি বললাম যে মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 নেভার ডিসঅ্যাপয়েন্ট মি। সৌদি আর যে বাসটা কভার করতে যাচ্ছি সেটাও কিন্তু মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 সেটার ব্লগ যারা মিস করছেন চাইলে দেখে আসতে পারেন। সো এই ছিল আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য জানতে এবং ব্লগগুলো এনজয় করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 500 মিটার থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।